রূপা মেয়েটি আর কেউ না, স্বয়ং রূপা। বাথল মনে মনে যা সন্দেহ করেছিল সব সত্যি করে এই রহস্যময় মেয়েটি রূপাই হলো। বাঁধন অপলক তাকিয়ে থাকে সেই মায়াবী মুখখানার দিকে, যে মুখটা দেখার জন্য গত কয়েকটা দিন ধরে সে ভেতর ভেতর চাতক পাখির মতো ছটফট করেছে। বাঁধনের সেই তীব্র নেশাতর চাহনি রূপা আর সহ্য করতে পারে না। তার বুকের ভেতরটা ভয়ে আর লজ্জায় তোলপাড় করতে থাকে। নিজেকে মুক্ত করার জন্য সে ছটফট করতে শুরু করে, কিন্তু বাঁধন তাকে কিছুতেই ছাড়ে না। রূপা তখন ব্যাকুল হয়ে ফিসফিসিয়ে বলে, ছাড়ুন প্লিজ, আমাকে ছাড়ুন। তবুও বাঁধন তাকে ছাড়ে না, বরং বুকের সাথে আরও শক্ত করে জড়িয়ে নেয়, যেন ছেড়ে দিলেই মেয়েটি আবার চিরতরে হারিয়ে যাবে। কোনো উপায় না পেয়ে রূপা নিরুপায় হয়ে হুট করে বাঁধনের ঘাড়ের ওপর নিজের ধারালো দাঁত দিয়ে সজোরে একটা কামড় বসিয়ে দেয়। হঠাৎ এই তীব্র ব্যথায় কোকিয়ে ওঠে বাঁধন। উফ! ব্যথার চোটে তার হাতের শক্ত বাঁধনটা মুহূর্তেই জন্য কিছুটা আলগা হয়ে আসে। আর ঠিক এই সুবর্ণ সুযোগে রূপা এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নেয়। সে আর এক সেকেন্ডও পেছনে না তাকিয়ে সোজা জঙ্গলের ঘন অন্ধকারের দিকে তীব্র গতিতে দৌড় দেয়। রূপার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে বাঁধন। তার ঠোঁটের কোণে তখন এক অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে ওঠে। সে নিজের রক্তাক্ত ঘাড়টা হাত দিয়ে চেপে ধরে মনে মনে বলে, পালিয়ে আর কোথায় যাবে রূপা? আজ এই রাত থেকে আমি তোকে আমার মনের মণিকোঠায় বন্দি করে নিলাম। বিয়ে করব তোকে আমি, খুব তাড়াতাড়ি তোকে আমার অর্ধাঙ্গিনী বানাবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। রূপা দেখতে দেখতে জঙ্গলের নিবিড় অন্ধকারে মিলিয়ে যায়। ঠিক তখনই আলতাফ মাহবুব একদল পুলিশ ফোর্স নিয়ে হন্তদন্ত হয়ে ওখানটায় দৌড়ে আসেন। মাটিতে রক্তারক্তি অবস্থায় বাঁধনকে ওভাবে পড়ে থাকতে দেখে তিনি চরম উদ্বেগে বডি ঝুঁকিয়ে বলেন, বাঁধন, বাঁধন, তুমি ঠিক আছো? হোয়াট হ্যাপেন টু ইউ? বাঁধনের চোখের সামনে তখন চারপাশের দুনিয়াটা ক্রমশ ঝাপসা হয়ে আসছে। মাথার ক্ষতটা দিয়ে অনবরত রক্ত ঝরছে। সে কোনো মতে ভারী হয়ে আসা চোখ দুটো মেলে আলতাফ মাহবুবের দিকে তাকায়। অত্যন্ত দুর্বল ভাঙ্গা গলায় বলে, কিচ্ছু হয়নি, আই অ্যাম অ্যাবসোলুটলি ফাইন স্যার। কথাটা শেষ করতে করতেই বাঁধনের চোখের পাতা দুটো পুরোপুরি বুজে আসে। সে একটানে নিজের জ্ঞান হারিয়ে ফেলে। তারপর তার আর কোনো কিছুই মনে নেই। চারপাশটা এক নিরেট অন্ধকারে তলিয়ে যায়। সকালবেলা কড়া শ্যাম্পুর তীব্র ঘ্রাণে মাঝপথে ভেঙে যায় ইশতিয়াকের অপূর্ণ ঘুমটা। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে কোনো মতে চোখ মেলে সে সামনে তাকায়। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে আপন মনে মাথায় ভেজা চুল মুছছে সীমা। তার কোমর ছোঁয়া লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানি ঝরে ড্রেসিং টেবিলের কাঠে পড়ছে। দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে এইমাত্র গোসল সেরে এসেছে। এত সাত সকালে সীমাকে ওভাবে গোসল করতে দেখে ইশতিয়াকের ভেতরের রাগটা দপ করে জ্বলে ওঠে। সে বিছানা থেকেই বেশ কড়া আর কর্কশ গলায় বলে ওঠে, এই, তুই এভাবে প্রায় প্রায় সকালে গোসল কেন করিস রে? নিঝুম ঘরে হুট করে ইশতিয়াকের অমন কড়া কণ্ঠস্বর শুনে চমকে ওঠে সীমা। সে আয়না থেকে নিজের নজর সরিয়ে চট করে সামনে ঘুরে তাকায়। ইশতিয়াক চরম বিরক্তি আর রাগ নিয়ে বিছানায় বসে তার দিকেই তাকিয়ে আছে। সীমার ফর্সা নিষ্পাপ মুখটা মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। সে হাতের তলটা চিপড়াতে চিপড়াতে বেশ জোরসোরো আর কাপা গলায় বলে, আসলে ওটা। ইশতিয়াক আর কোনো কথা শোনার আগেই বিছানা থেকে সজোরে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায়। তার লম্বা সুঠাম শরীরটা নিয়ে রাগে গজগজ করতে করতে সে সীমার একদম মুখোমুখি এসে দাঁড়ায়। কোনো কিছু ভাবার সুযোগ না দিয়ে সে এক ঝটকায় সীমার নরম গাল দুটো নিজের শক্ত আঙ্গুলে চেপে ধরে নিজের দিকে টানে। সীমা চোখের দিকে নিজের ক্রুদ্ধ দৃষ্টির স্থির রেখে অত্যন্ত কড়া সুরে ইশতিয়াক বলে, আই টোল্ড ইউ বিফোর, তোকে বলেছিলাম না এভাবে সকালে গোসল করতে, যেন তোকে আর কখনো না দেখি? আমার কথা তোর কানে যায় না? হুট করে গালে এমন শক্ত হাতের চাপে ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলে সীমা। তার ফর্সা গাল দুটো ইশতিয়াকের আঙ্গুলের চাপে লাল হয়ে ওঠে। সে তো ইচ্ছে করেই সকালে গোসল করেনি, কাল রাতেই তার পিরিয়ড হয়েছে। আর পিরিয়ড চলাকালীন প্রতিদিন সকালবেলা গোসল করা তার পুরনো অভ্যাস। কিন্তু এই রাগী পুরুষটাকে সে এই ব্যক্তিগত কথাটা বুঝিয়ে বলবে কি করে? সে ব্যথায় নিজের ঠোঁট দুটো গোল করে কোনো মতে ফিসফিসিয়ে বলে ওঠেন, ছাড়ুন প্লিজ, ছাড়ুন, ব্যথা লাগছে আমার। ইশতিয়াকের চল আরও শক্ত হয়ে ওঠে। চোখের মনি দুটো রাগে কুঁকড়ে যায়। সে সীমার মুখের কাছে ঝুঁকে এসে গর্জে ওঠে, হাউ ডেয়ার ইউ!
আমার কথা অমান্য করার সাহস কী করে হয় তোর? সীমা নিজের ভেজা চোখ দুটো মেলে আকুল সুরে বোঝানোর চেষ্টা করে। আমি আপনার কথা অমান্য করিনি। আসলে তার কথা শেষ হওয়ার আগেই ইশতিয়াক আঙ্গুলের চাপ আরও বাড়িয়ে দিয়ে চরম ধমক সুরে বলে, শাট আপ, একদম চুপ। জাস্ট একটা বাড়তি কথা যদি এখন মুখ দিয়ে আর বের করেছিস, থাপ্পড় দিয়ে দুই গাল লাল করে দেবো তোর। ইশতিয়াকের এই তীব্র হিংস্র রূপ আর চড়া ধমকের ভয়ে নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয় সীমা। তার পাতলা ঠোঁট দুটো অবশ হয়ে আছে, পুরো শরীরটা আর এক অজানা আশঙ্কায় থরথর করে কাঁপতে থাকে। ইশতিয়াক তখন আর আগে ফুঁসতে ফুঁসতে সীমার ওই বন্ধ হয়ে থাকা মায়াবী ভয়ার্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। ভীতিতে কাঁপতে থাকা সীমার চোখের পাপড়ি আর তার ওই কমল ফর্সা মুখটা দেখে হুট করে অজান্তে ইশতিয়াকের বুকের বাম পাশটা কেমন যেন এক তীব্র দোলাচলে কেঁপে ওঠে। নিজের ভেতরের এই আকস্মিক পরিবর্তন টের পেয়ে সে দ্রুত সীমার মুখ থেকে ঠোঁট চোখ নামিয়ে নেয়। সে এক ঝটকায় সীমার গাল দুটো ছেড়ে দিয়ে নিজের তোয়ালেটা টেনে নেয় এবং লম্বা লম্বা পা ফেলে খট খট শব্দ করে ওয়াশরুমে ঢুকে সজোরে দরজা আটকে দেয়। সীমা স্তব্ধ হয়ে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে চেপে রাখা কান্নাটা আর বাধা মানে না। তার চোখ দুটো দুফোঁটা তপ্ত অশ্রু গাল বেয়ে নিচে গড়িয়ে পড়ে। কেন জানি আজ তার মনের গহীন থেকে এক তীব্র হাহাকার জেগে ওঠে। তার মনে হতে থাকে সে হয়তো ইশতিয়াকের জীবনে কেবলই একটা বাড়তি বোঝা, একটা চরম বিরক্তিকর জিনিস ছাড়া আর কিছুই নাই। কোনো অধিকার ছাড়া সে শুধু শুধু এই মানুষটার সংসারে পড়ে আছে। দুপুর 12টার দিকে বাঁধনের জ্ঞান ফেরে। সে ধীরে ধীরে ভারী চোখের পাতা দুটো মেলে তাকায়। চারপাশের চেনা পরিবেশটা দেখে বুঝতে বাকি থাকে না যে সে হাসপাতালের একটা কেবিনে শুয়ে আছে। মাথায় সাদা ব্যান্ডেজ জড়ানো। তার বেডের ঠিক পাশে চিন্তিত মুখে বসে আছেন আহসান রহমান ও আকাশ। বাঁধনকে চোখ খুলতে দেখে আহসান রহমান দ্রুত কিছুটা ঝুঁকে এসে নরম গলায় বলে, এখন কেমন লাগছে বাঁধন? মাথায় কি খুব বেশি পেইন হচ্ছে? বাঁধন আলতো করে না সূচক মাথা নাড়ায়। তাকে বেশি কথা বলতে না দিয়ে আকাশ তড়িঘড়ি করে কেবিন থেকে বেরিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসে। ডাক্তার কিছু রিপোর্ট হাতে নিয়ে কেবিনে প্রবেশ করতেই আহসান রহমান বেশ উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করে, ডাক্তার, সব কিছু ঠিক আছে তো? মাথায় গভীর কোনো ইনজুরি হয়নি তো? ডাক্তার রিপোর্টের ফাইলটা ভালো করে পর্যবেক্ষণ করে আশ্বস্ত করার ভঙ্গিতে বলে, না, ফর্চুনেটলি আঘাতটা খুব বেশি গভীরে যেতে পারেনি। সো ভয়ের কিছু নেই। তবে প্রিকশনের জন্য কিছুদিন পর আমাকে আরেকবার সিটি স্ক্যান করাতে হবে। আহসান রহমান স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, অবশ্যই ডাক্তার, আমি কিছুদিন পরে ওকে আবার নিয়ে আসবো। ডাক্তার কেবিন থেকে চলে যেতেই বাঁধন সোজা আকাশের দিকে তাকায়। নিজের এই অবস্থার মাঝেও তার ভেতরে দায়িত্বশীল এসপি সত্তাটা জেগে ওঠে। সে কিছু ভাঙা গলায় জিজ্ঞেস করে, আখিল কেমন আছে? আর বাকি পুলিশ ফোর্সটা কেমন আছে এখন? আকাশ বাঁধনের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় উত্তর দেয়, এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল। সবাই মোটামুটি সুস্থ আছে, যার যার কেবিনে রেস্ট নিচ্ছে। অখিলের কন্ডিশনটাও এখন স্টেবল। সবাই ভালো আছে শুনে বাঁধন আর কোনো কথা বাড়ায় না। সে ক্লান্ত শরীরটা এলিয়ে দিয়ে চুপচাপ চোখ দুটো বন্ধ করে নেয়। তবে চোখ বন্ধ করতেই মুহূর্তের মধ্যে তার সজাগ মনের আয়নায় ভেসে ওঠে কাল রাতের সেই রূপার মায়াবী মুখমণ্ডল। বুকের ভেতরে হার্টবিটটা এক অদ্ভুত দোলাচলে আচমকা কেঁপে ওঠে বাঁধনের। কেবিনের শান্ত পরিবেশে সেখানেই চোখ বন্ধ করে থাকা বাঁধনের ঠোঁটের কোণে আবারও এক চিলতে রহস্যময় তৃপ্তির হাসি ফুটে ওঠে। বিকাল 4টার দিকে বাঁধনকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়। ছাড়া পাওয়া মাত্রই বাঁধন কারোর জন্য অপেক্ষা না করে দ্রুত আকাশের গাড়ির ড্রাইভিং সিটে গিয়ে বসে পড়ে। তার এই কাণ্ড দেখে আকাশ বেশ চিন্তিত গলায় বলে, বাঁধন, তোর শরীর এখনও পুরোপুরি রিকভার করেনি। এই অবস্থায় ড্রাইভিং করলে যদি কোনো প্রবলেম হয়, তুই প্লিজ পাশে গিয়ে বস, আমি চালাচ্ছি। আকাশের কথার পিঠে তার দিকে এক রাশভারী আর রাগের দৃষ্টিতে তাকায় বাঁধন। অত্যন্ত কড়া গলায় বলে, কোনো সমস্যা নেই, কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। বাঁধনের সেই তপ্ত আর রাগী চাউনি দেখে আর কথা বাড়ানোর সাহস পায় না আকাশ। সে চুপচাপ বাধ্য ছেলের মতো পাশের ছিটেই উঠে বসে। বাঁধন কোনো দিকে না তাকিয়ে গাড়ি স্টার্ট দিয়ে হাই স্পিডে ড্রাইভিং শুরু করলো। গাড়ি নিয়ে কিছুটা দূর আসতেই বাঁধন হুট করে সামনের দিকে তাকিয়ে বেশ গম্ভীর গলায় প্রশ্ন করে, আনন্দমহল কলেজে রূপা কোন হোস্টেলে উঠেছে? চলন্ত গাড়িতে হুট করে বাঁধনের মুখের থেকে রূপার হোস্টেলের ব্যাপারে এমন প্রশ্ন শুনে আকাশ বেশ বেশ অবাক হয়ে যায়। সে বাঁধনের দিকে তাকিয়ে কিছুটা দ্বিধা নিয়ে বলল, সৈয়দা নাফিসা ইসলাম ছাত্রীনিবাস। বাঁধন আর কোনো পাল্টা কথা বলে না।
চুপচাপ স্টিয়ারিং ঘুরিয়ে অত্যন্ত মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে থাকে। ওদিকে আকাশ কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করে, হঠাৎ এই খোঁজ কেন? তবুও পুরোপুরি নিশ্চুপ থাকে বাঁধন। কিছুক্ষণ পর আকাশ চারপাশটা খেয়াল করে দেখে বাঁধন গাড়ি নিয়ে বাড়ির রাস্তার দিকে যাচ্ছে না, বরং আনন্দমোহন কলেজের মেইন গেটের দিকে এগিয়ে যাচ্ছে। সে কিছুটা ঘাবড়ে গিয়ে বলে ওঠে, এদিকে কোথায় যাচ্ছিস বাঁধন? এটা তো বাড়ির রাস্তা না। বাঁধন কোনো উত্তর দেয় না। সে গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিয়ে সোজা আনন্দমোহন কলেজের ক্যাম্পাসে এসে গাড়ি থামায়। ব্রেক কষতে বাঁধন দ্রুত গাড়ি থেকে নেমে লম্বা লম্বা পা ফেলে কলেজের ভেতর প্রবেশ করে। তার এমন অদ্ভুত আচরণ দেখে পেছনে পেছনে আকাশও হন্তদন্ত হয়ে ছুটতে থাকে। বাঁধন ছাত্রীনিবাসের নাম ফলকটা দেখে সোজা মেয়েদের হোস্টেলের ভেতরে ঢুকে পড়ে। মাথায় ব্যান্ডেজ বাঁধা এমন এক সুদর্শন আর লম্বা সুঠাম দেহের পুরুষকে হুট করে মেয়েদের হোস্টেলে ঢুকতে দেখে অনেক ছাত্রী হাঁ করে তার দিকে তাকিয়ে থাকে। তাদের চাউনি দেখে মনে হচ্ছে যেন বাঁধনকে এক নজরেই গিলে খেয়ে ফেলবে সবাই। আকাশ এতক্ষণে পুরো ব্যাপারটা বুঝতে পারে যে বাঁধন আসলেই রূপাকেই খুঁজতে এখানে এসেছে। সে ভিড় ঠেলে দৌড়ে এসে সরাসরি বাঁধনের সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, 50 নম্বর রুমে রূপা আছে। আচ্ছা, তুই হুট করে রূপাদের হোস্টেলে কেন আসলি? বলবি তো? বাঁধন এবারও কোনো জবাব দেয় না। সে আকাশকে পুরোপুরি ইগনোর করে নিজের মতো সামনে এগিয়ে যায়। আকাশ চরম রেগে গিয়ে তাকে কিছু একটা বলতে যাবে, আর তার আগেই বাঁধন করিডোরের নাম্বারগুলো মেলাতে মেলাতে সোজা 50 নম্বর রুমের সামনে গিয়ে দাঁড়ায়। সে আর 1 সেকেন্ডও দেরি না করে হঠাৎ শক্ত হাতে রুমের দরজা নক করে। কিছুক্ষণের মধ্যে 50 নম্বর রুমের দরজাটা একজন মেয়ে খুলে দেয়। দরজায় হুট করে রূপার বদলে অচেনা একটা মেয়েকে দেখে গভীর বিরক্তিতে ভুরু কুঁচকায় বাঁধন। ওদিকে সামনে বাঁধনের মতো একজন সুদর্শনার মাথায় ব্যান্ডেজ বাঁধা পুরুষকে দেখে মেয়েটা জাস্ট হা হয়ে যায়। চোখের পলক না ফেলে হা করে তাকিয়ে থাকে সে। মেয়েটার এমন চাউনি দেখে আরও বেশি বিরক্ত হয় বাঁধন। নিজের রাজভারী কড়া কণ্ঠে সে সরাসরি প্রশ্ন করে, রূপা কোথায়? হুট করে বাঁধনের মুখে রূপার নাম শুনে বেশ চমকে ওঠে মেয়েটা। সে নিজের ঘাড় ঘুরিয়ে আমতামতা করে বলে, আমাদের সাথে যে থাকে ওই রূপার কথা বলছেন? চল শক্ত করে সংক্ষিপ্ত উত্তর দেয় বাঁধন, জি। মেয়েটি ছাদের দিকে ইশারা করে বলে, ও তো ছাদে আছে। কথাটা শোনা মাত্র আরও 1 সেকেন্ডও দেরি না করে ছাদের সিঁড়ি খুঁজে হন হন করে ওপরে উঠে আসে বাঁধন। তার এই ঝড়ের গতির সাথে তাল মেলাতে না পেরে পেছন পেছন প্রায় দৌড়াতে দৌড়াতে আসে আকাশ। ছাদের তখন রেলিংয়ের গায়ে পিঠ থেকে বৃষ্টি আর রূপা আপন মনে গল্প করছিল। রূপার কোলে শান্ত হয়ে বসে আছে ক্যান্ডি। রূপা খিলখিল করে হাসছে আর পরম আদরে ক্যান্ডির মাথায় হাত বোলাচ্ছে। তার পরনে আজ একটা চমৎকার অ্যাশ রঙের গাউন, সাথে ম্যাচিং করা টাইস ওড়না, 2 হাতে রিনরিন করে বাজছে ম্যাচিং চুড়ি। লম্বা ফর্সা পেট জুড়ে তার ঘন কালো চুলগুলো আজও পুরোটাই ছেড়ে দেওয়া। মাথায় পরা সাদা রঙের কিউট একটা বানি ইয়ার হেডব্যান্ড, আর কানে দুলছে এক জোড়া সাদা ঝুমকো। রূপা আজ ইচ্ছে করেই একটু জমকালো সেজেছে। হুট করে আজ সাজার খুব শখ হয়েছিল তার, তাই মনের মতো সেজে নিজের শখটা পূরণ করেছে সে। বাঁধন ছাদে পা রাখতেই তার তীক্ষ্ণ চোখ জোড়া গিয়ে পড়ে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে থাকা ওই মায়াবী রূপার দিকে। এক লোহমায় বাঁধনের পা দুটো যেন মাটির হাতে থমকে যায়। সে এক দৃষ্টিতে পা থেকে মাথা পর্যন্ত পুরোটাই স্ক্যান করে নেয় রূপার। এই পরন্ত বিকেলের আলোয় রূপার ফর্সা মুখটা যেন হীরের মতো চকচক করছে। সুন্দরের চেয়েও বহুগুণ সুন্দর লাগছে মেয়েটাকে। বাঁধনের মনে হয় সাজলে বোধহয় মেয়েদের আসলে অন্যরকম অপার্থিব লাগে। সে আর নিজের ভেতরে তীব্র আবেগকে ধরে রাখতে পারে না। লম্বা লম্বা পা ফেলে সে সরাসরি গিয়ে দাঁড়ায় রূপার একদম মুখোমুখি। পাশে দাঁড়িয়ে থাকা কিংবা বৃষ্টি কিংবা কোলে ক্যান্ডিকে নিয়ে রূপা কিছু বুঝে ওঠার আগেই বাঁধন এক ঝটকায় রূপার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পড়ে নেয়। রূপার বাদামি চোখের দিকে নিজের তৃষ্ণার্ত চাহনি স্থির রেখে একরোখা গলায় বলে, চল। হুট করে বাঁধনকে চোখের সামনে দেখে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার বৃষ্টির। বাঁধনের ওই চওড়া সুঠাম অবয়ব, কপালে লেপ্টে থাকা এলোমেলো চুল আর মাথায় সাদা ব্যান্ডেজটা দেখে রূপার বুকের ভেতরটা ধক করে ওঠে। তার ফর্সা মায়াবী মুখটা
মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে যায়। রূপা নিজের বা কাঁপতে থাকা পাতলা গোলাপি হাত ঠোঁট দুটো কোনো মতে ফাঁক করে বাদামি চোখে একরাশ আতঙ্ক নিয়ে অত্যন্ত জোরসোরো গলায় জিজ্ঞেস করে, কোথায়?" বাঁধনের শক্ত চল রাগে আরও টান টান হয়ে ওঠে, চোখের তীক্ষ্ণ মনি দুটো স্থির হয়ে যায়। নিজের গম্ভীর পুরুষালী আর রাশভারী কণ্ঠে সে সংক্ষিপ্ত অথচ আদেশসূচক উত্তর দেয়, "বাড়ি যাবি, চল।" ভয়ে রূপার পুরো শরীর কাঁপতে থাকে। তার ফর্সা গালে এক অদ্ভুত বিষণ্ণতা ফুটে ওঠে। সে নিজের নরম হাতটা বাঁধনের শক্ত লোহার মতো মুঠো থেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে বেশ ব্যাকুল সুরে বলে ওঠেন, "আমি যাব না, ছাড়ুন আমাকে।" রূপার এই অস্বীকৃতি আর ছটফটানি দেখে বাঁধনের ভেতরের এক রোখা জেদটা যেন মুহূর্তে মাথাচাড়া দিয়ে ওঠে। সে আর এক সেকেন্ডও কথা না বাড়িয়ে কোনো কিছু বোঝারও সুযোগ না দিয়ে এক ঝটকায় রূপাকে নিজের চওড়া কাঁধের ওপর তুলে নেয়। সাথে সাথে উল্টোভাবে ঝুলে পড়ে রূপা। তার লম্বা ঘন কালো চুলগুলো বাতাসে এলোমেলো হয়ে নিচের দিকে দুলতে থাকে। এই কাণ্ডে তার কোল থেকে ক্যান্ডি ছিটকে নিচে পড়ে যেতে নিলে পাশে দাঁড়িয়ে থাকা আকাশ চট করে ছোঁ মেরে ক্যান্ডিকে শূন্যে ধরে ফেলে। রূপা বাঁধনের শক্ত পিঠে নিজের ফর্সা হাত পা ছুটতে ছুটতে চরম ক্ষোভে আর লজ্জায় মুখ লাল করে চিৎকার করে বলতে থাকে, "হোয়াট ইজ ইউর প্রবলেম? সমস্যা কি আপনার? আমাকে এভাবে কাঁধে নিলেন কেন? নামান বলছি, জাস্ট নামান আমাকে।" রূপার কোনো চেঁচামেচি, কোনো আকুতি বাঁধনের কানে পৌঁছায় না। সে কোনো কথা না বলে নিজের লম্বা লম্বা পা ফেলে রূপাকে কাঁধে নিয়ে ছাদ থেকে নেমে যায়। ছাদে বৃষ্টি তখনও হা করে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। তার চোখের সামনে কী ঘটে গেল সব যেন মাথার উপর দিয়ে চলে যায়। আকাশ বৃষ্টির অমন হা করা অবস্থা দেখে নিজের ঠোঁট দুটো চেপে ফিক করে হেসে দেয়। পরক্ষণেই নিজের রূপ পাল্টে মুখের অবয়বটা একদম গম্ভীর করে ছদ্ম গাম্ভীর্য নিয়ে বলে, "এখন কি তোমাকেও কাঁধে নিতে হবে?" আচমকা আকাশের মুখ থেকে এমন কথা শুনে ধরফড়িয়ে ওর কেঁপে ওঠে বৃষ্টি। এহেন প্রশ্নে সে রীতিমতো ভ্যাবাচ্যাকা খেয়ে যায়। ফর্সা গোলগাল মুখটা লজ্জায় লাল হয়ে ওঠে। সে নিজের বড় বড় চোখ দুটো গোল গোল করে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, কি কি বলছেন স্যার?" আকাশ ক্যান্ডিকে এক হাতে নিয়ে বুকের সাথে চেপে ধরে একটু ঝুঁকে বলে, "মানে এটাই দেখলে তো বাঁধন রূপাকে নিয়ে বাড়ি চলে গেল। সো এখন তুমি গিয়ে তোমার আর রূপার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নাও। আই এম ওয়েটিং ডাউন স্টার্স।" বৃষ্টি নিজের ওনার খুঁটটা আঙ্গুলে জড়াতে জড়াতে আমতা আমতা করে বলে, আচ্ছা স্যার" বলে উল্টো ঘুরে পা বাড়ায় বৃষ্টি। কিন্তু তাড়াহুড়ো করে দু পা এগোতেই হুট করে পায়ের স্যান্ডেলটা পিছলে তা পা মচকে যায় এবং সে সজোরে মাটির দিকে পড়ে যেতে নেয়। ঠিক তখনই বিদ্যুৎ গতিতে আকাশ তার এক হাত দিয়ে ক্যান্ডিকে শক্ত করে ধরে রেখে অন্য হাতটা বাড়িয়ে সজোরে বৃষ্টির সরু কোমর জড়িয়ে ধরে নিজের দিকে টেনে নেয়। আকস্মিক এই নিবিড় পুরুষালী স্পর্শে পুরো শরীর শিউরে ওঠে বৃষ্টির। মেরুদণ্ড দিয়ে যেন এক শীতল স্রোত বয়ে যায়। সে ভয়ে আর লজ্জায় নিজের চোখ জোড়া শক্ত করে বন্ধ করে নেয়। তার বুকটা এখন তখন কামড়ের হাঁপড়ের মতো ধড়ফড় করতে থাকে। আকাশ তখন পুরোপুরি এক ধ্যানে বৃষ্টির সাথে চোখ বন্ধ করা বৃষ্টির সেই চোখ বন্ধ করা ফর্সা নিষ্পাপ মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। তার কপালে এসে পড়া দুই একটা চুল আলতো করে কাঁপছে। কিছুক্ষণ ওভাবে তাকিয়ে থাকার পর আকাশ নিজের মুখভঙ্গিতে একটা চরম বিরক্তির লুক এনে বেশ কড়া গলায় বলে, "আই মিন চোখ কথায় রেখে হাঁটো তুমি।" আকাশের এই থমকালো সুরে কেঁপে ওঠে ছট করে চোখ খুলে ফেলে বৃষ্টি। সে অত্যন্ত অস্বস্তি নিয়ে এক ঝটকায় নিজেকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নেয়। সোজা হয়ে দাঁড়িয়ে মাথাটা একদম নিচু করে নিজের আঙ্গুল মটকানো শুরু করে আমতা আমতা করে বলে, আসলে হঠাৎ করে পাটা। তার কথা শেষ করার আগে আকাশ নিজের হাত তুলে থামিয়ে দিয়ে গম্ভীর গলায় বলে, "যাও।" আর এক সেকেন্ডও সেখানে না দাঁড়িয়ে বৃষ্টি এক দৌড়ে ছাদ থেকে সিঁড়ির দিকে চলে যায়। সে পুরোপুরি চোখের আড়াল হতে আকাশের মুখের সেই গম্ভীর ভাবটা কর্পূরের মতো উবে যায়। সে আশেপাশে তাকিয়ে দেখে ছাদে আর কেউ নেই। অমনি সে হুট করে ক্যান্ডিকে দুই হাতে শূন্যে তুলে ধরে আনন্দের চোটে নাচতে শুরু করে দেয়। ছাদের মাঝখানে ক্যান্ডিকে নিয়ে গোল গোল হয়ে নাচতে নাচতে সে উন্মাদের মতো বলতে থাকে, ইয়েস ইয়েস, এইবার বাঁধন একটা কাজের মতো কাজ করেছে। দ্যাটস মাই বয়। দোস্ত, লাভ ইউ সো মাচ। অন্যদিকে বাঁধন রূপাকে কাঁধে নিয়ে হন হন করে নিচে নেমে পার্কিং লটে থাকা গাড়ির কাছে চলে আসে। পুরোটা পথ
রূপা অনবরত হাত পা ছুটেছে আর তার পিঠে কিল মারতে মারতে আকুল হয়ে বলেছে, ছাড়ুন আমাকে প্লিজ। আমি আর ওই বাড়ি যাব না। আমার ওই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। গাড়ির সামনে এসেই বাঁধন এক ঝটকায় কাঁধ থেকে নামিয়ে দেয় রূপাকে। রূপা পায়ের নিচে মাটি পেয়ে সোজা হয়ে দাঁড়ানোর আগে বাঁধন বিদ্যুৎ গতিতে তাকে গাড়ির বডির সাথে শক্ত করে চেপে ধরে। দুজনের দূরত্ব শূন্যের কোঠায়। বাঁধন নিজের তীক্ষ্ণ জ্বলন্ত চোখ জোড়া রূপার বাদামি চোখের ওপর স্থির রেখে অত্যন্ত গম্ভীর তপ্ত গলায় বলে, হোয়াট ডিড ইউ জাস্ট সে? কি বললি তুই? তোর অধিকার নেই ওই বাড়িতে। স্বভাব মতোই আজকেও বাঁধনের এত নিখাত পুরুষালী স্পর্শ, তার গায়ের কড়ায় গন্ধ আর শরীরের উত্তাপে পুরো শরীর অবশ হয়ে আসে রূপার। বুকের ভেতর হার্টবিট এত জোরে আছাড় খাচ্ছে যে তার ফর্সা সরু গলা কাঁপিয়ে দম যেন বন্ধ হয়ে আসতে যায়। রূপা নিজের মনে অস্থির হয়ে ওঠে, এই পুরুষটা কি কোনো জাদু জানে? তা না হলে এই মানুষটার এত কাছে আসলে সে প্রতিবার এভাবে অসাড় হয়ে যায় কেন? রূপাকে স্তব্ধ আর নিশ্চুপ থাকতে দেখে বাঁধনের ভেতরের অস্থিরতা আরও বেড়ে যায়। সে রূপার কোমরের দুই পাশে হাত রেখে তাকে আরও শক্ত করে গাড়ির বডির সাথে চেপে ধরে। বাঁধনের চওড়া শরীরের পুরো ভারে রূপা পেছনের দিকে কিছুটা হেলে যায়। তার কানের দুল দুটো রিনরিন করে কেঁপে ওঠে। বাঁধন আরও কিছুটা ঝুঁকে এসে রূপার ফর্সা মুখের প্রতিটি ভাঁজ আর কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, আই অ্যাম আস্কিং ইউ সামথিং। কি বলছি শুনতে পাচ্ছিস না? রূপা নিজের অবশ হয়ে আসা শরীর আর থমকে যাওয়া দম কোনো মতে এক করে ফর্সা মুখটা সামান্য ফিরিয়ে নিয়ে চোখ বুঝে চরম অভিমানী সুরে বলে, যা বলেছি সত্যি বলছি। আমার কোনো অধিকার নেই ওই বাড়িতে। নিজের তৃষ্ণাত অনমনীয় চোখ জোড়া রূপার বাদামি চোখের ওপর গেঁথে দেয় বাঁধন। তার ফর্সা অভিমানে মুখের প্রতিটি ভাঁজে নিজের অধিকারের ছোঁয়া মেখে নেশাতুর কণ্ঠে বলে, অধিকার নেই? অধিকার দিয়ে দেবো আমি? তীরন্দাজিনী। হুট করে এই ভর দুপুরে জনসমক্ষে বাঁধনের মুখে নিজের জীবনের সবচেয়ে বড় গোপন পরিচয়টা শুনে তীব্র এক বিস্ময়ে আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা কপাল জুড়ে একরাশ ভীতি আর অবাক হওয়ার রেখা ফুটে ওঠে। সে নিজের ভেজা চোখের পাতা দুটো বড় বড় করে ভুরু কুঁচকে কাপা গলায় জিজ্ঞেস করে, তীরন্দাজিনী মানে কি বলছেন আপনি? বাঁধন নিজের ঠোঁটের কোণায় এক চিলতে রহস্যময় ক্রূর হাসি ফুটিয়ে তোলে। সে রূপার ফর্সা অবয়বটা আরও কাছে ঝুঁকে আসে, এতটাই কাছে যে তার ঠোঁট দুটো প্রায় রূপার কাঁপতে থাকা পাতলা গোলাপি ঠোঁটের ওপর এসে আছাড় খায়। বাঁধন তার তপ্ত পুরুষালী নিঃশ্বাস রূপার মুখে ফেলে ফিসফিসে বলে, যে নিখুঁতভাবে তীর মারতে জানে তার লক্ষ্য আর কৌশল কখনো ভুল হয় না। তাকে তীরন্দাজিনী ছাড়া আর কি বলা যায়? ইউ ক্যান্ট হাইড অ্যানিমোর। মুহূর্তের মধ্যে পুরো শরীর কেঁপে ওঠে রূপার। সে ভুলেই গিয়েছিল যে গত রাতে এবং তারও আগে এই দুর্ধর্ষ এসপির জীবনে বাঁচাতে গিয়ে তার কঠিন সত্যই পুরুষের সামনে ফাঁস হয়ে গেছে। নিজের পরিচয় গোপন রাখার এই তীব্র আতঙ্কে এবার তাকে গ্রাস করে। সে মরণপণে নিজের দুটো ফর্সা হাত দিয়ে বাঁধনের শক্ত লোহার মতো চওড়া বুকে ধাক্কা দিতে দিতে অবাধ্য সুরে এনে বলে, আমি কোনো তীরন্দাজিনী নই, বানিয়ে কথা বলবেন না, ছাড়ুন আমাকে। বাঁধন তার এই ছটফটানিকে পাত্তাই দেয় না, বরং নিজের শরীরের ভার রূপারকে গাড়ির সাথে আরও নিবিড়ভাবে পিষে ধরে। তার শক্ত চল আর গম্ভীর কণ্ঠস্বরে এক অনমনীয় আদেশ ফুটে ওঠে। সে বলে, ছাড়ার জন্য তোকে ধরেনি, আমাকে রাগিয়ে দেওয়ার জন্য আগে ভালো মেয়ের মতো চুপচাপ গাড়িতে ওঠ। ডোন্ট টেস্ট মাই পেশেন্স। রূপার ভেতরে জেদ আর অভিমানটা এবার যেন বাঁধনের এই ধমকে একেবারে দ্বিগুণ হয়ে দপ করে জ্বলে ওঠে। সে নিজের ছলছল করা বাদামি চোখ দুটো সরাসরি বাঁধনের চোখের উপর স্থির রেখে ফর্সা মুখটা উঁচিয়ে অত্যন্ত একরখা ও অবাধ্য গলায় বলে, উঠবো না আমি। কী করবেন আপনি? মারবেন আমাকে? মারুন, মার খাবো, তবু আমি আর কোনো দিন ওই বাড়িতে যাব না। রূপার এই অবাধ্য আর জেদি চোখের দিকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি স্থির রাখে বাঁধন। দুজনের নিঃশ্বাস তখন এক হয়ে মিশে যাচ্ছে। বাঁধন নিজের গলার স্বর আরও নিচু আর গম্ভীর করে চোখে চোখ রেখে বলে, মারবো? রূপা নিজের ফর্সা গালে জমে থাকা জেদ আর চোখে জল নিয়ে একচুলো না দমে বলে, মারুন। আর ইউ শিওর? রূপার মুখের ওপর অবাধ্য আর জেদি ভাবটা দেখে রেগে আগুন হয়ে যায় বাঁধন। নিজের শক্ত চওড়া হাতটা সজোরে থাপড় মারার জন্য শূন্যে উঠিয়ে ধরে। সামনে এমন রুদ্রমূর্তি দেখেও কিন্তু
কিন্তু নিজের স্বভাবজাত জেদ থেকে এক চুলও নড়ে না রূপা। সে ভয়ে চোখ দুটো বন্ধ করে নেয় না, বরং নিজের ফর্সা মুখটা উঁচিয়ে বুক টান করে বাঁধনের চোখের দিকে অপলক তাকিয়ে থাকে। মাথার ওপর উঁচিয়ে ধরা হাতটা ঠিক তখনই তীব্র গতিতে রূপার ফর্সা গাল বরাবর নেমে আসে বাঁধনের। কিন্তু গালের 2 ইঞ্চি দূরত্ব আসতেই নিজের থাপ্পড় মারার ভঙ্গিটা এক লহমায় বদলে ফেলে, সজোরে আঘাত করার বদলে তাকে সে অত্যন্ত আলতো পোড়ো মমতায় নিজের বড় হাতের তালুটা রূপার নরম ফর্সা গালের ওপর স্থাপন করে। হঠাৎ এই অপ্রত্যাশিত আর নিবিড় স্পর্শে পুরো শরীর রিনরিন করে ওঠে রূপার। তার গালে যেন এক অদ্ভুত উষ্ণ স্রোত বয়ে যায়, কাঁপা কাঁপা। সে নিজের বড় বড় বাদামি চোখ জোড়া মেলতেই দেখে বাঁধনের চোখে সেই জ্বলন্ত রাগটা উবে গিয়ে সেখানে এক গভীর নেশাতুর মায়া খেলা করছে। রূপার ফর্সা গালের ওপর নিজের বুড়ো আঙুল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে নিজের গম্ভীর পুরুষালী কণ্ঠস্বরটা একদম নরম করে ফিসফিসে বলে ওঠে বাঁধন, রাগ করে না জান বাচ্চা, লেটস গো হোম, বাড়ি চল। থমথমে পরিস্থিতির মাঝে বাঁধনের মুখে এমন অদ্ভুত তীব্র ভালোবাসা মাখানো জান বাচ্চা শব্দটা শুনে গভীর বিস্ময়ে একবার আকাশ থেকে পড়ার মতো দশা হয় রূপার। তার ফর্সা মায়াবী মুখটা থমকে যায়, চোখের মণি দুটো ছানাবড়া হয়ে ওঠে। এই দুধর্ষ কড়া মেজাজের লোকটা হুট করে তাকে কি বলে ডাকছে সেটা নিজের কানকেও যেন বিশ্বাস করাতে পারে না রূপা। হাঁ করে রূপা নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে বাঁধন। রূপার সে মায়াবী স্তব্ধ হয়ে যাওয়া ফর্সা মুখটার দিকে নেশাতুর চোখ জোড়া স্থির রেখে রসিকতা সুরে বলে, বাড়িতে গিয়ে যত ইচ্ছে দেখিস আমাকে, আই অ্যাম অল ইয়োর্স। এখন আর কথা না বাড়িয়ে গাড়িতে ওঠ। ফ্ল্যাট মাখানো কথা শুনে লজ্জায় ও সংকোচে নিজের বড় বড় পা বাদামি চোখ জোড়া নিচু করে নেয় রূপা। তার ফর্সা গালে রক্তিম আভা ছড়িয়ে পড়ে, তবে লজ্জার আড়ালে তার ভেতরের অভিমানটা এখন পাহাড় সমান অনড় হয়ে আছে। কোনোভাবে সে আর ওই বাড়িতে ফিরে যেতে চায় না, কিন্তু এই একরোখা পুরুষের শক্ত বাঁধন থেকে এখন কিভাবে নিজেকে মুক্ত করবে তা কিছুতেই বুঝে উঠতে পারছে না সে। ঠিক তখনই হুট করে মায়াবী মাথায় একটা বুদ্ধি খেলে গেল রূপার। সে নিজের ঠোঁটে কৃত্রিম একটা চিলতে মিষ্টি হাসি ফুটিয়ে সরাসরি বাঁধনের চোখের দিকে তাকায়। তারপর নিজের একটা ফর্সা আঙ্গুল উঁচিয়ে বাঁধনের ঠিক পেছনের দিকে ইশারা করে বেশ চড়া গলায় বলে ওঠে, ওই দেখুন আপনার বউ আসছে। রূপার মুখে এমন আজব কথা শুনে গম্ভীর বিষয়ে মুহূর্তের জন্য নিজের ঘাটটা পেছনের দিকে ঘোরায় বাঁধন। আর ঠিক এই সুবর্ণ সুযোগটায় লুফে নেয় রূপা। বাঁধন পেছনে তাকানো মাত্রই সে নিজের সমস্ত শক্তি আর এক জোরে সজোরে একটা ধাক্কা বসিয়ে দেয় বাঁধনের চওড়া বুকে। আচমকা এই ধাক্কায় বাঁধন কিছুটা পিছিয়ে যেতেই এক ঝটকায় নিজেকে মুক্ত করে নিয়ে বাতাসের গতিতে কলেজের মেইন গেট দিয়ে বাইরের রাস্তা দিয়ে দৌড়ে পালিয়ে যায় রূপা। সামনে ফাঁকা রাস্তা দেখে নিজের এই চরম বোকামিটা মুহূর্তের মধ্যে বুঝতে পারে বাঁধন। রূপার যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে, ক্ষোভে আর চরম বিরক্তিতে নিজের ডান পা দিয়ে সজোরে গাড়ির চাকার ওপর লাথি বসায়। নিজের মাথার ব্যান্ডেজটা হাত দিয়ে চেপে ধরে রাগে ফুঁসতে ফুঁসতে দাঁতে দাঁত চেপে কড়া গলায় বলে, নাক টিপলে যার এখনো দুধের গন্ধ বেরোবে সেই পিচ্চি মেয়ে কিনা আমাকে এভাবে বকা বানিয়ে চলে গেল। হাউ ইজ দিস ইভেন পসিবল? রাস্তায় এসে বেশ কিছুটা দৌড়ে দম নেওয়ার জন্য এক জায়গায় দাঁড়ায় রূপা। অতিরিক্ত পরিশ্রমে ফর্সা মুখটা লাল হয়ে উঠেছে, বুকটা হাঁপানোর মতো ওঠানামা করছে। ঠিক তখনই গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে আসতেই ঝট করে পেছনে তাকায় রূপা। দেখে ঠিক পেছনে ক্রুর এক চিলতে হাসি ঠোঁটে ঝুলিয়ে ধীর গতিতে গাড়ি নিয়ে এগিয়ে আসছে বাঁধন। সামনে আর কোনো উপায় না পেয়ে আবারও সামনের দিকে প্রাণপণে দৌড় লাগায় সে। ওদিকে গাড়ির গতি একদম কমিয়ে ঠিক পেছন অত্যন্ত ধীর হয়ে ড্রাইভ করতে থাকে বাঁধন। জ্বলন্ত চোখ জোড়া রূপার পরিস্থিতি আসলে দেখতে চাই এই অবাধ্য মেয়েটা আজ কত দূর দৌড়ে পেরে ওঠে। কিন্তু এভাবে কতক্ষণ? একটানা দৌড়াতে এক পর্যায়ে একদম হাঁপিয়ে ওঠে রূপা। পা দুটো অবশ হয়ে আসায় রাস্তার ওপর সজোরে আছাড় খেয়ে পড়ে যায়। আর ঠিক তখনই চাকার তীক্ষ্ণ শব্দ তুলে রূপার ঠিক ইঞ্চিখানেক দূরত্বে এসে সজোরে ব্রেক কষে গাড়িটা। ধাক্কা লাগার ভয়ে চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিলেও নিজেকে অক্ষত আবিষ্কার করে ধীর পায়ে সামনের ঘোরে রূপা পিচ ঢালা
দুই হাত পিছ ঢালা রাস্তায় ভর দিয়ে ওভাবেই বসে পড়ে গাড়ির দিকে অসহায় চাউনি মিলে তাকায়। গাড়ির দরজা খুলে অত্যন্ত রাজকীয় ভঙ্গিতে নেমে আসে বাঁধন। তারপর রূপাকে চমকে দিয়ে এক লাফে গাড়ির সামনের কাচের উপর বেশ আয়েশ করে উঠে বসে পড়ে। চোর ঠোঁট সরু করে একটা হালকা শীষ বাজাতে বাজাতে রূপার ভয়ার্ত ও ফর্সা মুখের দিকে তাকিয়ে উপহাসের সুরে বলে, কি হলো? এভাবে রাস্তায় বসে আছিস কেন? রান রূপা, রান, পালা। রূপা নিজের অবাধ্য বাদামি চোখ দুটো উঁচিয়ে বেশ অত্যন্ত অভিমানী ও ক্লান্ত কণ্ঠে চেঁচিয়ে বলে, দেখুন, আমি ওই বাড়িতে যাব না। কেন জোর করছেন আমাকে? নিজের চওড়া কাঁধ দুটো ঝাঁকিয়ে চোখের মনি জোড়া কুচকে একরকম সুরে বলে বাঁধন, আই লাভ চ্যালেঞ্জ। আমি জোর করে যে কোনো জিনিস নিজে করতে পছন্দ করি। সো এখন আমি নিচে নামছি, তুই আবার দৌড়ানো শুরু কর। কথাটা শেষ করেই গাড়ির কাছ থেকে এক ঝটকায় নিচে নেমে সোজা রূপার দিকে পা বাড়ায় বাঁধন। এভাবে নামতে দেখে ভয়ে ধরফর করে রাস্তা থেকে কোনো মতো উঠে দাঁড়িয়ে আবারও সামনের দিকে অন্ধের মতো দৌড় শুরু করে রূপা। এবার আর গাড়িতে নয়, পায়ে হেঁটেই অত্যন্ত ধীর ও আয়াসী চালে রূপার পিছু পিছু ছুটতে থাকে বাঁধন। মাঝ রাস্তায় হুট করে এমন অদ্ভুত দৃশ্য দেখে আশেপাশের পথচারীরা পুরো থমকে যায়। দেখা যাচ্ছে অত্যন্ত সুদর্শন চওড়া অবয়বের এক যুবক মাথায় সাদা ব্যান্ডেজ নিয়ে এক সুন্দরী হাঁটুর ছোঁয়া লম্বা চুলের মেয়ের পিছু পিছু ছুটছে। রাস্তার ভিড়ের মধ্যে অনেকেই চিনে ফেলে ফিসফিস করতে শুরু করে দিয়েছে। অনেকেই ভাবছে, আরে এ তো আমাদের এসপি স্যার, হয়তো মেয়েটা কোনো মারাত্মক ক্রিমিনাল, তাই স্যার নিজে এভাবে তার পেছনে দৌড়ে ধরার চেষ্টা করছেন। এইভাবে আশেপাশে থাকা সাধারণ মানুষ হা করে পুরো দৃশ্যটা দেখতে থাকে। দৌড়াতে দৌড়াতে মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই রূপা দেখে বাঁধন এখনও পিছু ছাড়েনি। একদম কাছাকাছি দূরত্ব বজায় রেখে অত্যন্ত আরাম করে পেছনে দৌড়াচ্ছে। এই সাবলীল দৌড়ানোর ভঙ্গি দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে ইচ্ছে করেই আস্তে দৌড়াচ্ছে এবং রূপাকে ক্লান্ত করার একটা খেলছে বাঁধন। ক্লান্তিতে রূপার মস্তিষ্ক তখন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। পেছনের পুরুষটা যে এখন একটা গোটা জেলার এসপি, সেই ভীতি আর পদের কথা ভুলেই তীব্র ক্ষোভে চিৎকার করে বলে ওঠে, কে আছেন? কোথায়? কে কোথায় আছেন গো? বাঁচান আমাকে! এই লোকটা আমাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে। রূপার এমন পাগলামি দেখে পেছন থেকে একগাল হেসে নিজের গলার পুরুষালী স্বর কিছুটা চড়া করে বেশ মজা নেওয়ার সুরে বলে বাঁধন, বেয়াদব মেয়ে, আরও জোরে চেঁচা, আরও আরও জোরে দৌড়া। এত আস্তে দৌড়ালে তো আমি তোকে এখনই ধরে ফেলবো। আরও ফাস্ট রান কর সুইটহার্ট। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। গল্পটার দেরি হয় এটা নিয়ে বোধহয় অনেকের অনেক এক্সকিউজ আছে, কিন্তু একটা রুটিন মেনটেন করে তো গল্প দিই, ওই আস্তে আস্তে অনেক সময় একটু টাইম লেগে যায়। একটু কষ্ট করে হলেও আমি ইনশাল্লাহ দিব। সো টেনশনের কিছু নাই। সবাই অনেক ভালো থাকবেন।